সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। মাঝে মাঝে তো ভাবি এখন ব্লগটা বন্ধ করে দিই, একেবারে 4 তারিখের পর বানাবো। সবাই উদ্গ্রীব হয়ে 4 তারিখের জন্য বসে আছে, কিন্তু আজকে আমাদের ব্লগটা শুরু করতে একটু বেলা হয়ে গেছে। এখন 12টা বাজে। আর যা গরম পড়েছে এই কয়েকদিনে। কাজরিয়ার আমি সকালে আজকে এই আমাদের মুরাবিনিয়া ফ্ল্যাটে এসেছিলাম, কয়েকটা কাজ ছিল। এখন ও যাবে হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট করাতে। এই নমিনা উল্টো দিকে যে প্রিন্সটন ক্লাব আছে, আমরা তো ওখানেই যাই। হেড টার্নার্স আছে, ওইখানে যাবে। তারপর আমাদের একটা কাজ আছে সাউথ সিটিতে, আজকে মাসের বাজারেরও ডেট। কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা বাজে, সূর্য পুরো মাথার ওপরে, এবার তাড়াতাড়ি বেরোতে হবে। 12টার সময় বলে আমি 2:30টার সময় এসেছি, আর প্রায় 2:20। তো এখনো অবধি রিহানের সাথে দেখা হয়নি। রিহান ফাঁকা হয়েছে? না না, আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখনো অবধি রিহান ফাঁকা হয়নি, দোষটা আমার। আমি 12টায় বলে 2:30তে এসেছি, তো টাইমটা লাগবে। আচ্ছা বলো তো, কালার করতে, কালার না শুধু টাচ আপ করতে কত সময় লাগবে? 1 आवर। তারপরে স্পা করতে আরো 1 आवर। सॉरी किसको बोलना चाहिए, मुझे या तुम्हें? दोनों का। हाँ सही है। तुमने और आधा घंटा लेट करवाया मेरा। मैं तो पहले से ही 2 घंटा लेट हूँ। 12 बजे का था, 12 बजे का बाद बैक टू बैक। हाँ, তো বলছি কি যে আমার ওই টাচ আপটা করতে কত টাইম লাগবে? बस अभी स्टार्ट करेंगे तो ऑलमोस्ट 1 घंटा में टचअप हो जाएगा। আর স্পা আরো 1 ঘন্টা। তো কোনো বয়স আছে হোয়াইট, অ্যাকচুয়ালি হোয়াইট হেয়ারের না এখন কোনো বয়স নেই। এখন আমার থেকে কম বয়সী মেয়েদেরও ছেলেদেরও হোয়াইট হেয়ার বেরিয়ে যাচ্ছে। মানে আমার খুব আমার মায়ের খুব আর্লি এজে হোয়াইট হেয়ার হয়ে গেছে। আমার অত হয়নি, কিন্তু ছোট ছোট বেরিয়েছে, এবং সেটাই বললাম কি করে ঠিক করা যায়। তো জান বললো জাস্ট টাচ আপ করে নাও, টাচ আপ করে নিলে অ্যাটলিস্ট ওটা হাইড হয়ে যাবে। কাজরিয়া একটা ব্যাপার হচ্ছে যে যখনই আমরা এই হেড টার্নার্সে আসি, আপনারা যারা আমাদের ব্লগ দেখেন আগেও প্রচুরবার দেখেছেন, ওই হেড টার্নার্সে এসছে, চুলে রং করিয়েছে, নাকে পিয়ার্সিং করিয়েছে। আমাকে বাইরে এতক্ষণ ওয়েট করতে হয়। এখন ধরে নিন আমি মোটামুটি 2 ঘন্টা হলো এখানে দাঁড়িয়ে আছি। এবার ব্যাপারটা কি, মুরাবিনিয়া ফ্ল্যাটটা খুব সামনে। আমি ওই ফ্ল্যাটে গেছিলাম মাঝে, যাওয়ার সময় সময় আমাকে ফোন করলো যে তুই ভেতরে ঢুকে একটা কোনো কিছু হেয়ার স্পা করিয়ে নে, বা দাড়িটা একটু শেপ করিয়ে নে, কোনো কিছু করিয়ে নে, তো আমি বোর হবো বাইরে। এবার আমার বেসিক্যালি এগুলো করানোর কোনো দরকার নেই, আমি দাঁড়িয়ে আমার বাড়িতেই কামাই। এবার বলছে বলে আমি জাস্ট ভেতরে যাব। বাট ও যেহেতু আমাকে করিয়ে দিতে চায়, মানে যেহেতু ওই জিনিসটা স্পন্সর করবে, আমার করতে কোনো অসুবিধা নেই। এবার এটা শুনে আপনারা যারা যারা আমাকে গালাগালি দেবেন দিয়ে দিতে পারেন কমেন্টে, প্রবলেম নেই। চলো দেখি কি করানো যায়। করেছি, এটা হচ্ছে তো রং টাচ কি আপ করাচ্ছিস? টাচ আপ তো রং করাচ্ছি না, রং করলে 6 ঘন্টার ধাক্কা। না না ঠিক আছে, তাহলে টাচ আপই করা। হ্যাঁ সেটাই তো বললাম। আচ্ছা তাড়াতাড়ি শেষ হয়। তুই স্পা করা, আমিও স্পা করে নেবো। আমার স্পা করানোর দরকার নেই। কর না, হেয়ার স্পা করে না। এ দাড়ি বানাएगा कौन? রিহানকে বল, তা প্যাডিকিউর করলে কর। কে টাকা দেবে? তুই টাকা দিবি? হ্যাঁ আজকে দেবো, তাই জন্য তো বলছি। তাই তো করাবোই। यार मेरा बीवी पैसा दे रहा है, क्या करा सकते हैं? ग्लोबल कप किया हम लोग को भी याद नहीं है, पर कलम क्या था वो भी याद नहीं। दोबारा नहीं लगा सकते किसी को, नहीं सब जगह पाई एक्सपेरिमेंट करना। ঢুকেছিলাম যখন 3:30 বাজে, এখন 4:15 বাজে। আমি জাস্ট দাড়িটা একটু হালকা করে সাইডটা ট্রিম করলাম আর হেয়ার স্পা করেছি। বাট ওর এখনও শেষ হয়নি, এখনও ওয়েট করতে হবে। শেষ হলে এখান থেকে বেরোবো। আমাদের ওই দেবলক সোসাইটির সাইডে আবার আসছি, হয়তো মমতামাঝি আসছে, ওদিকে পুরো রাস্তাটা ব্লক থাকবে। তো বাড়ি মা ফোন করে বললো 7টার পর ফিরতে, কারণ 7টা অবধি নাকি ব্লক থাকবে। দেখা যাক, আমরা এখান থেকে হয়তো একবার একটু সাউথ সিটি যাবো, তারপর বাড়ি ফিরবো। আমার ফাইনালি হয়ে গেছে। তো যে ন্যাচারাল কালারটা দিয়েছে করে হালকা ব্রাউনের মধ্যে, ওটা খুব ভালো লেগেছে আমার। মানে এইখানে যে টাচ আপটা করেছে ওটা খুব সুন্দর ফুটেছে আর কি, বেশ ভালো লেগেছে আমার আজকে। মানে আমার এই কালারগুলোতে ছিলই, বাট এইদিকে যে হালকা টাচ আপটা দিয়েছে ওটাতে কালারটা খুব ভালো এসেছে। ওয়াও, আরে দাদার কাছে যাবি, আগে বল আমায় কেমন লাগছে বলো। ওয়াও ওয়াও বললে না তো? আমি কি জিজ্ঞেস করছি, আমাকে ওয়াও বললে না? কেমন লাগছে? ওয়াও লাগছে? আগে বলে যাও আমাকে কেমন লাগছে। তুই বললে না ওয়াও, ভাইও বললে না, তুমিও বললে না। ও এটা পিপি এনে দিয়েছে। বাড়ি ঢোকার আগে আমি মুনমুন
মুনমুন্দিদের ফ্ল্যাটে ঢুকলাম, কারণ এখানেই আড্ডা বসেছে আর কি, দুই ছেলের আড্ডা এখানেই বসেছে। একবার আমি আর ব্লু একটু নিচে যাব, আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমি ভালো ব্লুকে নিয়ে একবার নিচে যাই। এখানে ব্লুয়ের গাড়ির প্যাডেল খুলে পড়ে আছে, এটা কবে খুলে গেছে বাবা? কে? চলো মিম তো কি করবে, চলো আমার হাত ধরো। টিকটিকি আছে যা ঠিক 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 বলছে। এই যে আমাদের শিব মন্দির, বাট আলো জ্বলছে না কেন রে আজকে? চলো এমনি নমস্কার করছি, তাহলে এখানেই দাঁড়াও, তুমি এখান থেকেই নমস্কার করো। কাজরিয়ার আমি তো ওখান থেকে বেরিয়েছিলাম, বেরোনোর পরে আমি গেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। ও অলরেডি বাড়ি চলে গেছে, ও বাইপাস দিয়ে নিয়েছে, ও সেফলি বেরিয়ে যেতে পেরেছে। আমি এখন এই দিক দিয়ে ফিরছিলাম হচ্ছে গল্ফ গ্রিনের ভেতর দিয়ে, নেতাইনগর দিয়ে নিয়ে নেবো। ওই দিকটা রাস্তা পুরো ব্লকড, আমাদের ওই রানীকুটির মোড় দিয়ে জিডি বিল্লার সাইডে আসছে হচ্ছে অমিত শাহ র্যালি। অমিত শাহ র্যালির জন্য ওই দিকটা পুরো ব্লকড। আবার এই দিক দিয়ে ঘুরে এখন আমি প্ল্যান করছি যাদবপুর থানা হয়ে সোজা বাইপাস নেব। তখন বাড়ি পৌঁছে দেখি এখন এই ইলেকশনের এত লাস্ট মোমেন্টে কোন দিকে মিছিল র্যালি এগুলো না জানলে না একদম আটকে যেতে হয়। আমি এখন বসে আছি মুনমুন্দির বাড়িতে। শুধু আমি আর রাহুল কিন্তু এসআইপি বা মিউচুয়াল ফান্ডস এগুলোতে শুধু ইনভেস্ট করিনি। মানে এই কথাটা আজকে বলছি তার কারণ আজকের ব্লগটা এটা নিয়েই, আর আমি এরপরে ডিটেলসে বলবো আমার আর রাহুলের কি ইনভেস্টমেন্ট ছিল, কি আমরা বেনিফিটস পেয়েছি তার থেকে। বাট আমাদের যারা নেবার মুনমুন্দি আর ঋত্বিক দা, ওরাও কিন্তু অনেক ধরনের ইনভেস্টমেন্ট করেছে, তার মধ্যে মিউচুয়াল ফান্ড বা এসআইপি ইজ ওয়ান অফ দেম। সেটা আমাকে মুনমুন্দি আগেই বলেছে। আমি জাস্ট শর্টে জিজ্ঞেস করবো মুনমুন্দির কি এক্সপিরিয়েন্স এইসব ব্যাপারে। আচ্ছা কত বছর ধরে করছো একটু বলো তো? তাও 8 বছর। তুমি তো বেশ এগুলোতে মানে এগুলোতে বেশ বিশ্বাসী, মানে রিটার্নটা ভালো পেয়েছো। কোভিডের পরে রিটার্নটা ভালো হয়েছে। মানে কোভিডের আগে থেকে করছো, কোভিডের পরে রিটার্ন ভালো হয়েছে। হ্যাঁ, কারণ কোভিডের সময় সব ন্যাপ তো পড়ে গেছিল না, তো তারপরে যে গেইন করেছে মার্কেট, তাতে রিটার্নটা পুষিয়ে গেছে ভালো। তুমি রিসেন্টলি কিছুতে ইনভেস্ট করেছো? রিসেন্টলি না, মানে বেশ কিছু মাস আগে করেছিলাম একটা ফান্ডে, ওই একটা গোল্ড সিলভার ফান্ডে করেছিলাম। একটু আগে অবধি এখানে হাওয়া দিচ্ছিল, এখন কোনো হাওয়া নেই। একটু বাইরে যাচ্ছি দই আনতে। দই খাবে তুমি? দই এই জাস্ট বাড়ি ফিরলাম, মানে প্রতিটা রাস্তায় কি চরম জ্যাম, আর ঢুকতে ভয় লাগছে না কোন রাস্তা কোন দিক দিয়ে বন্ধ মিটিংয়ের জন্য। মানে আমি ওইখান থেকে বেরিয়েছিলাম, আমার বাড়ি ফিরতে নেট 2 ঘন্টা সময় লাগলো, অন্যদিন লাগেই না এতক্ষণ, হার্ডলি 1 ঘন্টা কি 1 ঘন্টাও লাগে না। বলছি কি যে তোর যদি আর ভাত লাগে বল, বিকজ আর ভাত নেই। না না, আর কি ভাত খাবো, রাতে এটাই এনাফ। আসলে কই মাছ রাতে খাওয়া খুব চাপের, কই মাছ আমার এমনিই খুব ভয় লাগে হচ্ছে কাটার জন্য। ব্যাস আর না, আরেকটু আর না 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 না, রাতে অ্যাকচুয়ালি বেশি খাওয়া যায় না, তাও এই ভাতটাও অনেক। দোকানটা আমাকে তোর জন্যই। আর পটল পোস্ত এমন একটা জিনিস, যেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। পোস্ত জিনিসটা আমার সব থেকে ভালো লাগে হচ্ছে আলু পোস্ত, মানে আলু পোস্তটাকে আমি অ্যাকচুয়াল পোস্ত বলে ধরি, যদিও পটল পোস্তটা খুব ভালো হয়েছে। শেষ ডিনার আমার, রাতে বেশি খাওয়া যায় না, বাট ও রাতে প্রচুর খায়। ফালতু কথা বলিস না। রাতে কই মাছ খাওয়ার রিস্ক আমি নেবো না। সো ডিনার হয়ে গেছে, এবার যেটা আজকে ভিডিওর মেইন ব্যাপার। দেখুন, বেসিক্যালি ভিডিওটা বানানোর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে বিগত 1 মাসে প্রচুর আমাদের টুকটাক এরকম ভিডিওস হয়েছে যেখান থেকে আপনারা আমাদের ফাইন্যান্স নিয়ে একটা মোটামুটি আইডিয়া পেয়েছেন, যে আমাদের কী লোন ছিল, সেই লোনটা বন্ধ হয়েছে, তারপর ব্লু এর ফিউচারের জন্য আমাদের কী ইনভেস্টমেন্ট রয়েছে, এবং সেখানেই সেই সব ভিডিওর যে কমেন্ট সেকশন, সেখান থেকে জানতে পেরেছিলাম, আমি একটা জায়গাতে হয়তো বলেছিলাম যে ও বেসিক্যালি এইসব ফাইন্যান্সের ব্যাপারটা দেখে, আমাদের রিলেশনশিপে ফাইন্যান্সটা সবসময় ও দেখে, আমাদের রিয়াজি ফাইন্যান্সও ও দেখে, কারণ ফাইন্যান্সের ব্যাপারটা ও একটু ভালো বোঝে, জানে। তো যখন এটা আমি বলেছিলাম আগের ব্লগে, তখন অনেকেই জানতে চেয়েছেন দিদির থেকে ফাইন্যান্স ব্যাপারে একটু জানতে চাই, বা রাদার আমাদের কি কি ইনভেস্টমেন্ট আছে এবং কোন ইনভেস্টমেন্টে কি রিটার্ন পেয়েছি। তো তখন থেকেই আমরা ভেবেছিলাম যে একটা ব্লগ বানাবো, যদি এটা দেখে আপনাদেরও কোনো লাভ হয়। তো প্রথমেই একটা ডিসক্লেমার একটু দিয়ে দিচ্ছি
যে আই এম প্রিটি শিওর যে যারা যারা আমার ব্লগ দেখেন তাদের মধ্যে প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা ফাইন্যান্সের এক্সপার্ট, যারা নিজেরা ইনভেস্টর, যারা ব্যাংকে আছেন এবং এইসব জিনিস আমাদের থেকে অনেক ভালো বোঝেন, জানেন। আমরা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমরা জাস্ট আমাদের কি কি ইনভেস্টমেন্ট আছে এবং তার সাথে কী টাইপের রিটার্ন আমরা পেয়েছি সেটা আপনাদের সাথে এখানে একটু আলোচনা করব। বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনারা নিজেরা এই সেম ইনভেস্টমেন্ট করতে যান বা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবেন, তাহলে নিজেরা সব কিছু দেখে বুঝে শুনে তাহলেই ইনভেস্ট করবেন। কেউ যদি ইনভেস্ট করে কোনো জায়গাতে কোনো চাপ হয় তাহলে আমরা কিন্তু সেটার জন্য দায়ী থাকবো না। আমাদের চাকরি যবে শুরু হয়েছিল, চাকরি জীবন, আমার এখনও মনে আছে 2012 সালের জুলাই মাসে আমরা দুজনেই অ্যাক্সেঞ্চারেতে ঢুকি। সেই সময়তে আমরা স্টার্টিংয়ে স্যালারি কত পেতাম? তখন তো একটা এসি কত আমাদের ছিল কত 3.4 3.5 এরকম। আমার মা বেসিক্যালি সারা জীবন আমাকে একটা জিনিস বলে এসছে, সারা জীবন মা এখনও বলে, রাহুল তুই টাকা জমাতে পারলি না, রাহুল তুই টাকা জমাতে পারলি না। টাকা জমানো কিন্তু একটা আর্ট। আমি আমার একজন বন্ধুদেরকে দেখেছি, সঞ্চয়ী ব্যাপারটা, সঞ্চয়ী হচ্ছে এক জিনিস আর কিপটে হচ্ছে আরেক জিনিস। আমি আমার একজন বন্ধুদেরকে দেখি তারা বিশাল জিনিসপত্র বানিয়ে নিয়েছে, মানে বিশাল সেভিংস। বাট একটা জিনিস আমি সবসময় তো মানি যে ডুইং দ্য রাইট ইনভেস্টমেন্ট অ্যাট দ্য রাইট টাইম, যদি সেটা মানুষরা মানে, দেন ইউ ক্যান মেক মানি। থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছেন। তো বেসিক্যালি আমার মানে আমি চাকরির শুরুতে, আমি প্লাস রাহুলও চাকরির শুরুতে আমরা ডিসাইড করি যে আমরা কিছু কিছু সেভিংস করবো। তখন ন্যাচারালি স্যালারি কম আর যা হয়, বয়সটাও কম, তখন ঘুরতে যাওয়া, শপিং করা, তখন তো চাকরি ভাবি যে পেয়েছি। ব্লু আসবে, ব্লু হ্যাঁ, এর তখন ফিউচার তো এইসব নিয়ে তো ওইসব কোনো ভাবি। দূর অব্দি নেই। তো ওই যে একটা অনেক বড় অ্যামাউন্ট সেভ করব সেটা নয়, কিন্তু অল্প অল্প করে যদি সেভ করে কিছু করা যায় সেটা ভেবেছিলাম। মা আমাকে বলেছিল, মা ব্যাংকে গেছিলো, ব্যাংক থেকে শুনে এসেছিল এসআইপির ব্যাপারে, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটাকে বলে। মানে এসআইপি ইনভেস্টমেন্ট যেটা লোকে মিউচুয়াল ফান্ডে করছে, সেটা অতটা ফেমাস ছিল কি না আমি জানি না, বাট মা ব্যাংক থেকে এটা শুনে এসেছিল। মান্থলি 5,000 টাকা করে রাখা শুরু করি। ইনিশিয়ালি আমরা ব্যাংকের থ্রু দিয়েই করি, সেটা ডিফারেন্ট ইকুইটি ফান্ডে ওরা ইউজ করে আপনাকে একটা স্ট্যান্ডার্ড রিটার্ন দেয়। এখনকার দিনের জেনারেশনে আমার মনে আসতে, মানে আমি 10 ইয়ার্স পরে বলছি, তাও বোধহয় এখন ছেলেমেয়েরা অনেক বেশি জানে, মানে দে নো হাউ টু ইনভেস্ট মানি ইন ডিফারেন্ট প্লেসেস। বাট তখন আমরা অতটা বুঝতাম না। এসআইপি তো যে কোনো জিনিস, মানে রিকারিং ডিপোজিট ইজ অলসো আ কাইন্ড অফ এসআইপি। বাট মা জেনে এসে বলে যে এসআইপি কর মিউচুয়াল ফান্ডের উপর, মানে তুই যে এসআইপি প্রত্যেক মাসে একটা টাকা কাটাবি, জমাবি, সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কর। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে রিটার্নটা অনেক ভালো পাবি। তো প্রথম 3 বছর আমরা যেটা করেছিলাম সেটা 5,000 টাকা করে সেভিংস ছিল, মানে প্রত্যেক মাসে এভরি মান্থ আমরা 5,000 টাকা করে কাটাতাম দুজন মিলে একসাথে। আর সেটা একটা এসআইপি করা হয়েছিল যাতে প্রত্যেক মাসে কাটে, টোটাল 3 বছর ধরে কেটেছিল। সেটা ওরা ব্যাংকের থেকেই মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতো। 2 কি 3টে আমাদের টোটাল মিউচুয়াল ফান্ডস ছিল। বাট তার পরের ফেজটায় আমরা কি করি, তার সেম পরের ফেজটার যেটা আমরা চুজ করি সেটা হচ্ছে টোটাল 6 ইয়ার্স। এই 6 ইয়ার্স আমরা দুজন মিলে 8,000 টাকা করে দিতে থাকি। 8,000 টাকা করে এটা আমরা পার মান্থ কাটাই, সেটা আমরা কন্টিনিউ করি নেক্সট 6 ইয়ার্স। তো সেই টাকাটা অলমোস্ট 5.76 lakhs, সেই টাকাটা আমরা ইনভেস্ট করি। তারপরের ফেজটা যেটা হয়, তারপর যখন আবার আর একটু স্যালারি বাড়ে, তখন রাহুল আর আমি ডিসাইড করি যে না, এর থেকেও বেশি টাকা আমরা ইনভেস্ট করব। যদিও আমার ইচ্ছে ছিল না এর থেকে আর বাড়ানোর টাকাটা, খুব অল্পই টাকা বাড়ানো হয়। তার নেক্সট ফেজটায় আমরা স্টার্ট করি 10,000 টাকা করে দেওয়া ফর নেক্সট 4 ইয়ার্স। এই টোটাল যে 13 বছরের স্প্যানটা, এটাতে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হয় 12.36 lakhs-এর। এটা ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করা হয়, ডিফারেন্ট ধরনের মিউচুয়াল ফান্ডস। আমাদের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তার মধ্যে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট আছে, মিড ক্যাপ ফান্ডে আছে, মাল্টি ক্যাপ ফান্ডে আছে, একটা ইন্ডেক্স ফান্ড আর একটা ফ্লেক্সি ক্যাপ। সত্যি কথা বলতে এই যে মাঝখানের পুরো স্প্যানটা, এর মধ্যে কিন্তু মার্কেট অনেকবারই ডাউন হয়েছে। তখন মনে হয়েছে ছেড়ে দিই, স্টপ করে দিই, আর কন্টিনিউ করব না।
তারপর তাও আমিও আবার এটাও ভেবেছি, দেখি না লং টার্ম করে দেখি, শর্ট টার্মে আমি ঠিক বিশ্বাসী নই। টোটাল ইনভেস্টমেন্টটা 12.36 lakhs মতো, আর আজকের ডেটে সেটা আমার কাছে প্রায় ডাবলেরও বেশি, অ্যারাউন্ড 25 lakhs-এর মতো আমরা রিটার্ন পেয়েছি। এবার নেক্সট যে জিনিসটা বলবো, এটা কোনো ইনভেস্টমেন্ট না, বাট এটা কিন্তু প্রচণ্ড দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিক্লেম। মেডিক্লেম একটা তো আমরা অফিস থেকেই পাই, যেটাতে ফ্যামিলি ইন্স্যুরেন্স আছে, সবাই মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা তিনজনের নিয়েই দেয়, তিনজনের প্রোটেকশন নিয়েই দেয়। বাট আমরা বাইরেও কিন্তু নিজেরা মেডিক্লেম করিয়ে রেখেছি, বাইরে আমাদের রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের, না? ন্যাশনাল ইন্স্যুরেন্সের মেডিক্লেম। বেসিক্যালি মাদের যে মেডিক্লেমটা আছে তার প্রিমিয়ামটা হাই, সেটা স্বাভাবিক, বিকজ বয়স দেখে প্রিমিয়াম ডিসাইড করা হয় মেডিক্লেমের ক্ষেত্রে। রাহুলের এখন যেটা আছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের, সেটাতেও ফ্যামিলি প্রোটেকশন নিয়ে সেটা অলমোস্ট 10 লাখের টোটাল আর কি, মানে 10 লাখ সাম অ্যাসিওর টোটাল। তার কিন্তু প্রিমিয়ামটা কম, 18 থেকে 20 হাজারের মধ্যে প্রিমিয়াম ইয়ারলি একবারই দিতে হয়। আর আমার অফিসেরটার টোটাল সাম অ্যাসিওরটা 5 লাখের মধ্যে, তার মধ্যে অনেক কিছু আবার এক্সট্রা বেনিফিট আছে, ওটার মনে হয় 10 থেকে 12 হাজার। ওটার প্রিমিয়ামটা যেহেতু আমাকে দিতে হয় না, আমি এক্স্যাক্টলি জানি না ফিগারটা, বাট ওই 10 থেকে 12 হাজারের মধ্যে, সেটাও ইয়ারলি একবার। আর মাদের প্রিমিয়ামটা ডেফিনেটলি হাই, বিকজ মাদের যেটা হয় একটা এজের পর প্রিমিয়ামটা বেশি হয়ে যায়, তো মাদেরও আমরা বেশ 10 লাখ করেই করিয়ে রেখেছি। ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট। মানে নিজের যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, সেটাকে ডাইভার্সিফাইড জায়গাতে ইনভেস্ট করা হচ্ছে সব থেকে সেফ, বিকজ যদি একটা জায়গায় আপনার ডোবে, তাহলে বাকি জায়গাগুলো আপনাকে বাঁচাতে পারে। সেখান থেকেই আসি আমাদের নেক্সট ইনভেস্টমেন্ট, সব থেকে স্টেবল ধরনের একটা ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। আগেও ছিল, আগের কিছু মাঝখানে ভেঙে কিছু করেছি, তারপর আবার রেখেছি। ফিক্সড ডিপোজিটে তো আপনারা জানেন মোটামুটি সিনিয়র সিটিজেনের নাম দিয়ে করলে একটু বেশি ইন্টারেস্ট পাওয়া যায়, তাও 7 কি 7.5%। আমাদেরগুলো তো মানে খুবই কম পার্সেন্টেজ, ওই 6.5 ম্যাক্স 6.8 এরকম। বাট আছে মোটামুটি, ফিক্সড ডিপোজিটও কয়েকটা করা আছে। আর সেটার ফিক্সড ডিপোজিটের এখন খুব সুবিধা হয়ে গেছে, প্রয়োজন হলে আপনি যখন তখন ফিক্সড ডিপোজিট ভাঙতে পারেন, ওটা একটা কাইন্ড অফ লিকুইড ক্যাশ। লাস্ট ইয়ার অনওয়ার্ডস, না? লাস্ট ইয়ার very অনওয়ার্ডস আমরা শুরু করেছি। সেটা হচ্ছে, দেখুন, মানে সোনার গয়না নিয়ে সেটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখানোটা ঠিক অতটা লজিক্যাল লাগে না, বিকজ গয়নার তো একটা মেকিং চার্জ হয়, তো সেই গয়নাটাই যখন আপনি বেচতে যাবেন, তো মেকিং চার্জটা ফার্স্টেই বাদ হয়ে যাবে। তো গোল্ডের ক্ষেত্রে যদি কেউ গোল্ডে ইনভেস্টমেন্ট নিয়ে ভাবেন, গোল্ড ইটিএফ এর কথাও বলছে, সেখানে বেসিক্যালি আপনার মেকিং চার্জের কোনো কনসেপ্ট নেই, আর জিএসটিরও কোনো কনসেপ্ট নেই। মানে গোল্ড ইটিএফটার ব্যাপার হচ্ছে কি, আপনি মানে ফিজিক্যালি কোনো গোল্ড কিনছেন না, ইটস কাইন্ড অফ আ বন্ড, মানে গোল্ডের যে দামটা সেই দামটা দিয়ে আপনি গোল্ডটাকে কিনে রাখছেন, ব্যাপারটা সেরকম আর কি, মানে যেটা লিকুইডেট করা যাবে না। ইটিএফ মানে ওটা ডিজিটালি ওটা গ্রো করবে, বাট ওটা গোল্ডের ভ্যালুয়েশনেই হবে। সেটাতে আমরা ইনভেস্ট করেছি লাস্ট ইয়ার। এবার ফাইনাল একটা ইনভেস্টমেন্টে আসছি, যেটা নিয়ে ও বলতে পারবে না, সেটা নিয়ে আমি বলবো। বাট আমি আপনাদের সবাইকে বলছি, এই ইনভেস্টমেন্টটা নিয়ে বললেই অনেকে এখন বলবে একদম সেফ না, একদম সেফ না। অবভিয়াসলি সেফ না, প্রচণ্ড ভোলাটাইল। আমাদের সেটা একটা ইনভেস্টমেন্ট ছিল এবং আমরা সেটাতে দারুণ রিটার্ন পেয়েছি। আমি এটা মনে করি, দেখুন, মার্কেটে কেউ বাচ্চা না, সবাই জিনিসপত্র দেখতে পারে, সবাই জিনিসপত্র করতে পারে, বুঝতে পারে, এবং না বুঝলে না পড়লে আমার মনে হয় ইনভেস্ট করা উচিত না। লাস্ট যেই টাইপের ইনভেস্টমেন্টে আমরা ঢুকেছিলাম 2024 সালে, সেটা হচ্ছে ক্রিপ্টো। বিটকয়েনে আমাদের ইনভেস্টমেন্ট সোলানাতে ছিল, বিটকয়েন, সোলানা, কমেও যায়, বিটকয়েন, সোলানা, আর ইথেরিয়াম। এবার ক্রিপ্টোর ব্যাপারটা কি, ক্রিপ্টো প্রচণ্ড ভোলাটাইল, মানে মানে বিশাল হাই হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে খুব বিশাল ফলও হয়ে যাবে। তো বিটকয়েনেতে আমাদের আমরা জাস্ট দিয়ে দেখতে চেয়েছিলাম যে ব্যাপারটা কীভাবে কী হয়, কারণ আমার বোন টোনরা যারা দুবাইতে আছে, ওদের ক্রিপ্টোতে সবারই ইনভেস্টমেন্ট আছে। তো বিটকয়েনে কিন্তু আমরা বেশ ভালো রিটার্ন পেয়েছিলাম। আবার বললাম, কারণ ক্রিপ্টোটা শুনতে খুব লুক্রেটিভ লাগে, শর্ট টার্ম গেন শুনতে খুব ভালো লাগে, কিন্তু শর্ট টার্ম গেনে প্রচুর রিস্ক থাকে। আমরা কোনোদিন শেয়ার মার্কেটে সেইভাবে ঢুকিনি, শেয়ার মার্কেট আমাদের জন্য জাস্ট মিউচুয়াল ফান্ড অব দি লিমিটেড, কোনোদিন ট্রেড, অপশানস, ফিউচার ওইগুলো জানিও না, ওইগুলোতে কোনোদিন যাইও নি।
যাই হোক, এটা অনেকেই আমাদের এই যে আমাদের কী কী ধরনের ইনভেস্টমেন্ট আছে জানতে চেয়েছিলেন। এটা মোরলেস একটা ব্রিফ ওভারভিউ যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জাস্ট যে ব্যাপারটা বলতে ভালো লাগে যে চাকরি যখন আমাদের শুরু হয়েছিল 2012 সালে, প্রথম দিকে স্যালারি খুবই কম, তখন আমরা আস্তে আস্তে একটু একটু করে টাকা জমিয়ে ও যে আমাকে বলেছিল যে মাসে মাসে টাকাগুলো দিয়ে যেতে, আজকে যখন বসে দেখি যে চাকরির আগে একদম চাকরির প্রথম দিকে মাসে মাসে জমানো 5,000 টাকা আজকে গিয়ে 25 লাখ টাকায় দাঁড়িয়েছে, সেটা সত্যি দেখতে খুবই ভালো লাগে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি আপনাদের সবাইকে বলবো, এটা আমার দিক থেকে একটা সাজেশন, নিজের থেকে টাকা পয়সা কোনো কিছুতে ইনভেস্ট করার আগে, যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের আগে আমি বলবো বাড়ির জন্য আগে মেডিক্লেম বানান। মেডিকেল ইন্স্যুরেন্স ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমার বাবা প্রলং ভুগেছিল, প্রচুরবার হসপিটালাইজড হয়েছিল, কিন্তু আমার মা না বরাবরই মানে আমার মা বাবা দুজনেই মানে খুব সচেতন মানুষ, তো ঠিক সময়ে ঠিক জিনিসটা বানিয়ে রেখেছিল বলেই অতটা অসুবিধা হয়নি। কিন্তু আজকালকার যুগে মেডিকেল ট্রিটমেন্ট যদি কোনো ভালো বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান, প্রচুর টাকা। মানে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমার প্রলং অভিজ্ঞতা আছে 5 বছরে, 2-3 দিনের মাথাতে 3.5-4 লাখ টাকা বিল কোনো ব্যাপার না। সত্যি কথা বলছি, কোনো ব্যাপার না। দেখুন, মানুষ কখন অসুস্থ হবে তা হবে সেটা তো জানে না কেউ। আমি অসুস্থ হয়েছিলাম তখনও তো আমাদের মেডিক্লেম কাজে এসেছিল না, তা আমার দুটো হসপিটাল মিলিয়ে বিল হয়েছিল 10 লাখ টাকা। যখন ওই মানে ফাইনাল বিলটা আপনার সামনে ধরাবে না 8 লাখ, 9 লাখ, 10 লাখ, সেই সময় তো দেখবেন একটা চাঙ্ক অ্যামাউন্ট অফ মানি মেডিক্লেম আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিতে তো আপনাকে হবেই, সবটা দিতে হবে না, বেশ অনেকটাই মেডিক্লেম আপনাকে দিয়ে দেবে। তো সেইখানে ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে ইনভেস্টমেন্টের আগেও যেটা সব থেকে নেসেসারি সেটা হচ্ছে, যদি আপনাদের মেডিক্লেম না থেকে থাকে, যদি থেকে থাকে দ্যাটস ওয়েল অ্যান্ড ফাইন, যদি আপনাদের মেডিক্লেম না থেকে থাকে তাহলে প্রথমে বাড়ির যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ আছেন, সব থেকে বয়স্ক, ওনার জন্য প্রথমে বানাবেন। কারণ বয়স যত বেশি হবে আপনার প্রিমিয়ামের অ্যামাউন্ট কিন্তু তত বেশি হবে। নিজেরটাও বানিয়ে নেবেন, অল্প বয়স্ক হলে নমিনাল লাগবে অল্প প্রিমিয়াম। বয়স্ক, মাঝ বয়স্ক, বেশি বয়স্ক সবার বানানো উচিত মেডিক্লেম। আমি নিজের লাইফ দিয়ে বলছি, মানে আমি যখন 2023 সালে অসুস্থ হই, আমি নিওটিয়াতেও ছিলাম, আমি অ্যাপোলোতেও ছিলাম, দুটো জায়গা নিয়ে আমার বিল হয়েছিল নিয়ারিং টু 9 to 10 lakhs-এর মাঝখানে। একটা জায়গায় রাহুলের মেডিক্লেম ইউজ হয়েছিল, আরেকটা জায়গায় আমার। নয়তো অত টাকা অ্যাট এ টাইম আপনার পক্ষে বার করে দেওয়া সম্ভব নয়। আর যদি আপনার সাথে প্রচুর টাকা থাকে, মেডিক্লেমের দরকার নেই। চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেকটা রাত হয়েছে, শুতে যাবো। যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার, বাই।